আজকালকার সময় গতি অত্যন্ত বেশি আর পথ অনেকগুলো, কিন্তু এই সময় সব থেকে বেশি প্রয়োজন এমন একজন ব্যক্তির যে শুধু পরিবর্তনকে দেখবে না, বরং সেটাকে বুঝবেও আর সঠিক দিকে চালনা করবে। মডার্ন কালচার ভার্সেস ট্র্যাডিশনাল ভ্যালিউজ এমন কিছু বিষয় যার উপর তর্ক করা অত্যন্ত সহজ, কিন্তু সমতা বজায় রাখা কঠিন, যেখানে অভিজ্ঞতা, দৃষ্টি আর দায়িত্ববোধের প্রয়োজন পড়ে। এমন একজন ব্যক্তিত্ব যিনি কেবল মিডিয়াতে ক্রান্তি নিয়ে আসেননি, বরং তার ভিত এবং মূল্যবোধকে সর্বোপরি রেখেছেন। যিনি আমাদের শিখিয়েছেন যে শিখরকে ছোঁয়ার জন্য নিজের সংস্কৃতিকে ভুললে চলবে না, বরং সেটাকে একসঙ্গে নিয়ে চলতে হবে। এই অভিজ্ঞতা, এই দৃষ্টি আর এই দায়িত্ববোধ নিয়ে আমাদের পথপ্রদর্শক হিসেবে আমরা স্বাগত জানাচ্ছি ডক্টর সুভাষ চন্দ্রকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসো সবাই। আজকের বিষয়টা কি তোমাদের মধ্যে থেকে কেউ একজন হাত তুলে বলো। হ্যাঁ, বলো। মডার্ন কালচার ভার্সেস ট্র্যাডিশনাল ভ্যালুজ। মডার্ন কালচার ভার্সেস ট্রেডিশনাল ভ্যালুজ, ওয়াই অ্যান্ড হাউ টু ব্রিজ দ্য গ্যাপ। তোমাদের কি মনে হয় যে প্রথম কথা তো এই যে গ্যাপ আছে কি নেই, কেমন গ্যাপ আছে? স্যার, আমি বিশ্বাস করি যে যখন আমরা ট্র্যাডিশনাল ভ্যালিউজ আর মডার্ন কালচারের বিষয়ে কথা বলি, এই দুটো বিষয়ে গ্যাপ ঠিক দু রকম ভাবে আসে। প্রথমটা হলো জেনারেশন গ্যাপ, যেটা আমি লক্ষ্য করেছি, আর দ্বিতীয়ত হলো কমিউনিকেশন গ্যাপ, মানে দুটো জেনারেশনের মধ্যে। তো এই কারণে আমি বিশ্বাস করি যে ট্র্যাডিশনাল ভ্যালিউজের বিবর্তন, মানে মডার্নিটির কনটেক্সটে এটা কি করে ফেলা যায়, মানে আজকালকার এই পরিবর্তনশীল যুগে। ভেরি গুড, খুব ভালো উত্তর। এই ব্রিজের প্রয়োজনটা কি, এই গ্যাপটাকে দূর করার জন্য? যেহেতু তুমি বললে যে গ্যাপ আছে, কারণ আমাদের মধ্যে কমিউনিকেশনের ঘাটতি আছে, তো তো এই ব্রিজ, এই গ্যাপ ব্রিজের প্রয়োজন কি? যেমন চলছে তেমন চলুক না, অসুবিধে কোথায়? এমন কি প্রয়োজন আছে যে এই গ্যাপ ব্রিজটা না হলে চলবে না? আজকের দিনে যেভাবে আমরা কমিউনিকেট করি, হয়তো এই ডিফারেন্সটা এই কারণের জন্যই, কারণ উই কমিউনিকেট টু রিপ্লাই, কিন্তু ব্যাপারটা বোঝার জন্য নয়। আর যেহেতু এই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিছুতেই তৈরি হচ্ছে না। এই যে ওল্ড ভ্যালুগুলো, সেগুলোকে আমরা সংকীর্ণ বা ট্র্যাডিশনাল বলে দাগিয়ে দিচ্ছি। আর তাছাড়া যে জেন জি আছে, মানে যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ, সেটা কোনো না কোনোভাবে ডিজিটাল যুগের দ্বারা ইনফ্লুয়েসড হচ্ছে। কিন্তু আমার মনে হয় এই গ্যাপটা ভীষণ চোখে লাগে, কারণ যখনই আমরা অন্য কারোর সাথে কমিউনিকেট করি, আমরা একটা ডিফেন্স মেকানিজমের মধ্যে চলে যাই। ফলে আমরা সামনের মানুষটার কথা যথেষ্ট সহমর্মিতার সঙ্গে শুনি না। শুধুমাত্র একটা জবাব দেওয়ার জন্যই আমরা এই ধরনের একটা সোশ্যাল অ্যাটমসফিয়ার তৈরি করে ফেলি। তাই আমার মনে হয় এটা খুব বেশি প্রয়োজন। ইন্ডিয়া একটা ইউথ সেন্ট্রিক কান্ট্রি, আমাদের কাছে লার্জ ইউথ পপুলেশন রয়েছে। সেই ইউথকে আমরা কি করে ক্যাপিটালাইজ করতে পারি, কিভাবে ইউজ করতে পারি। কিন্তু ইন্ডিয়ার ইউথের মধ্যে একটা জিনিস যেটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বড়দেরকে ফলো করা, মা বাবা কি বলছে সেটা শোনা। তো তাদের মধ্যে যদি কমিউনিকেশনটা ভালো হয়, তাহলে হয়তো অনেকটা গ্যাপ মিটে যাবে, আর এতে পারফরমেন্স বেটার হয়ে যাবে, আর সিনিয়ররা সাপোর্ট করবে। ভেরি গুড, খুব ভালো উত্তর। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে মডার্ন কালচার আর ট্র্যাডিশনাল ভ্যালুকে বর্ণনা করতে পারি? মানে বলতে চাইছি, পরিকাঠামোর সঙ্গে তুলনা, নাকি সময়কাল, নাকি চিন্তা ভাবনার সঙ্গে? না, এই ডেফিনেশনটা তো আসলে আগের যে জেনারেশন ছিল, যারা 1947 থেকে শুরু করে 1970 পর্যন্ত জন্মগ্রহণ করেছেন, যারা এমনকি 70 থেকে শুরু করে 80, 85, 90 পর্যন্ত যাদের জন্ম হয়েছে, ভার্সেস তোমরা যারা আছো, যারা এই সেঞ্চুরিতে 2000-এর পরে যাদের জন্ম হয়েছে, এই যে বড় টাইম পিরিয়ডটা, তার একটা গ্যাপ আছে। তার কারণেই থট প্রসেসে একটা পার্থক্য আছে। এবার সেই গ্যাপটাকে ব্রিজ করা উচিত কি উচিত নয়, এটা একজন ইন্ডিভিজুয়ালের ওপর নির্ভর করে। এটা প্রত্যেকের নিজস্ব ভাবনা। আমি যে সমস্ত জায়গায় যাই, যেখানে যাওয়ার সুযোগ পাই, অনেকের বাড়িতেই যাই, আমি অনেকের মধ্যেই সমন্বয় দেখতে পাই, বড়দের সঙ্গে, বাচ্চাদের, বাড়ির বয়স্কদের, সবার মধ্যেই। কিন্তু যে সমস্ত বড় বড় মেট্রো সিটি আছে, মুম্বাই আছে, দিল্লি আছে, সেখানে দেখি যে সমস্ত মানুষের কাছে একটু বেশি সম্পদ চলে এসেছে, সেখানে সমন্বয় নেই, নিজেদের মধ্যে তালমেলের অভাব ঘটে, একরকম ভাবনা নেই। তো এরকম অনেক কিছুই বিভিন্ন ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে। কিন্তু যদি আমরা জেনারেলাইজ করে দেখি, তো যা
ট্র্যাডিশনাল আর মডার্নের মধ্যে যে ডিফারেন্সগুলো রয়েছে, ফোকাস এর কথা যদি বলা যায়, তো ট্র্যাডিশনাল পদ্ধতিতে মানে আমাদের বয়সী যে সমস্ত মানুষ আছে, আমরা কালেকটিভ উইজডমে বিশ্বাস করে থাকি। ভালো আর মন্দের একটা আমাদের নিজস্ব একটা পরিভাষা আছে। তোমাদের যে পরিভাষা ভালো আর মন্দের সেটা হয়তো একটু আলাদা হতে পারে। আমরা নিজেদের ডিউটিকে নিজেদের ধর্ম বলে মনে করে সেটাকে পূর্ণ করার চেষ্টা করে থাকি। তোমরা তোমাদের সেই ডিউটিটা অবশ্যই পূর্ণ করো, কিন্তু তোমরা নিজেদের অটোনমি দিয়ে করতে চাও, তোমাদের ইন্ডিভিজুয়ালিটি দিয়ে করতে চাও। কালেকটিভ উইজডমের ব্যাপারটা সেখানে একটু কম থাকে। এতে ভুল কিছু নেই, তোমরা যেটা করছো সেটা কোনো দিক থেকেই ভুল নয়, কিন্তু একটা সমাজে সার্কামস্ট্যান্সেস এর অনুসারে ক্রমাগত পরিবর্তন হতে থাকে। আর এছাড়াও যেভাবে আপব্রিঙ্গিং হবে, যে পরিবেশে তোমরা বড় হয়েছ, সেভাবেই তোমরা ভাবনা চিন্তা করবে, তোমাদের কাজ করবে, তোমরা কথাবার্তাও সেই রকমই বলবে। নিউরোলজিস্ট, সায়েন্টিস্ট যারা আছেন তারা এটা বলেন যে কোনো একটা জিনিসকে যদি কোনো মানুষ কোনো একটা নির্দিষ্ট বিষয় বা কোনো কাজকে যদি লাগাতার 26 দিন পর্যন্ত সেটা কেউ করে, সেটা তাহলে অভ্যেস হয়ে যায়। আজকের এই যুগ তো অনেকটাই আলাদা। সোশ্যাল স্ট্রাকচারের কথাই বলা যাক, যদি সেটা কম্পেয়ার করা যায় তাহলে ট্রেডিশনাল ক্ষেত্রে বড়দের কাছেই কর্তৃত্ব থাকে। তোমরা যারা মডার্ন আছো তারা ইকুয়ালিটির কথা বলো, তাই না? ট্রেডিশনাল ক্ষেত্রে সোশ্যাল স্ট্রাকচারে জেন্ডারও একটা রোল প্লে করে, কিন্তু তোমরা সেটা মানতে চাও না। তোমরা চাইবে যে ইউথের ইনপুট বেশি করে থাকুক, তোমরা চাও না যে বড়দের অথরিটি থাকুক। আজ যে গতিতে আমি কাজ করব বা পারফর্ম করব, তোমরা সেই গতিতে অবশ্যই করবে না। তো এই সমস্ত ব্যাপারগুলো ভালো করে দেখলে বোঝা যায়, যে কারণে আমাদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়, আর ডিফারেন্স থেকে কোথাও না কোথাও টেনশন তৈরি হয়, কারণ মতের পার্থক্য তৈরি হয়। সেই কারণেই ভালো কিছু হোক, যেমনটা কেউ একজন বলল যে যদি যুব সম্প্রদায়কে একসাথে নিয়ে চলা যায়, মডার্নের সাথে যদি ট্র্যাডিশনালকে পাশে রেখে চলা যায়, তাহলে ফলাফল আরও ভালো হবে। তো এই আছে। এখন কারণগুলো কি এই গ্যাপের? এগুলোকে যদি, যেমনটা কেউ একজন বলল যে আমাদের মাঝখানে যে কমিউনিকেশন গ্যাপগুলো আছে সেটাই আসল কারণ। তোমাদের মধ্যে থেকে আর কেউ বলতে চাইবে যে কারণগুলো কি হতে পারে? আমার দুজন বন্ধু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর ইউথ পাওয়ার, ইউথ পটেনশিয়ালের বিষয় বলল। তো আপনি জিজ্ঞেস করছিলেন যে এই ব্রিজ তৈরি করাটা কেন প্রয়োজনীয়। তো আমার মতে এই ব্রিজটা এই জন্যই প্রয়োজনীয় কারণ এতে আমরা খুব ভালো কোলাবোরেশন করতে পারবো, আর মানে আমাদের কালচার আর ট্রেডিশনাল ভ্যালুর মধ্যে সমতা বজায় রাখবো। এই কোলাবোরেশনটা এই জন্য প্রয়োজন কারণ যাতে আমরা আরো ভালো, মানে মানুষের জীবনটা আরো উন্নত হবে, আরো বেটার কিছু তৈরি করতে পারবো আমরা। আর আপনি যে গ্যাপটার কথা বলছেন সেটা কেন আছে, এটার কারণ হলো আমার মতে মানুষ একে অপরকে খুব একটা বুঝতে চায় না। সিনিয়ররা এতটা হাম্বল হয় না যে তারা তাদের জুনিয়রদের প্রপারভাবে কোনো কিছু বোঝাতে পারে, আর জুনিয়ররাও এতটা হাম্বল না যে তাদের সিনিয়রদের তারা ভালো করে শুনবে এবং সেখান থেকে কিছু শিখবে। তো আমার মনে হয় এটা একটা বড় কারণ হতে পারে। মডার্ন কালচার ভার্সেস ট্রেডিশনাল ভ্যালিউজ নিয়ে কথা হচ্ছে। যদি আমরা এটাকে এভাবে বলি যে জেন জি ভার্সেস জেন এক্স, সেই যে ডিফারেন্সটা আছে সেটা নিয়েই বলো। সেখানে তফাৎ আছে, সেম কালচারে থেকেও সেখানে তফাৎ দেখা যায়। বড়দের আর বাচ্চাদের মধ্যে একটা মান্যতা দেওয়ার জায়গা থাকে। মানে আমার এক দাদা আছেন আমার পরিবারের মধ্যে, তিনি আমাকে বলেছিলেন যে নম্র হওয়াটা খুব জরুরি। মানে তিনি এটা বলতে চেয়েছিলেন যে নম্রতা অনেকটা সাহায্য করতে পারে, যে বড়রা যদি বাচ্চাদের কিছু বলেন তাহলে সেটা তারা তাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলছেন, যেটার মুখোমুখি তারা হয়েছেন। আর ওনারা চান না যে ওই একই সমস্যা তাদের থেকে যারা ছোট আছেন তারাও সেই একই সমস্যার সম্মুখীন হোক। এই জায়গা থেকেই অভিজ্ঞতার দাম আসে। কিন্তু আমাদের সময়ে ব্যাপারগুলো একটু আলাদা। একটা সংমিশ্রণ হওয়াটা খুব জরুরি, যেখানে ঐতিহ্যও থাকবে, আবার শিকড়ের টানও, সম্মানও থাকবে, আবার একই সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংও থাকবে। এইটুকু বিনয় তো থাকতেই হবে, যেখানে বড়দের কথাটা তোমরা শুনবে। হ্যাঁ। বড়দের মধ্যেও এইটুকু বিনয় থাকতে হবে যাতে তারা ছোটদের কথাটা শুনে। হ্যাঁ।
কিন্তু অনেক সময় আমরা হাম্বল হই না, অনেক সময়তেই অ্যারোগেন্স চলে আসে। যেখানে হাম্বলনেস থাকবে সেখানে অন্যের কথা শোনা হবে। এখন তোমাদের যদি মনে হয় যে এই সুভাষচন্দ্র এখানে এই স্টেজে দাঁড়িয়ে আছে, প্রফেসর স্যার বলেছেন তো ওনার কথা শুনতেই হবে, 1 ঘন্টা বেকার নষ্ট করতে হবে, তাহলে তোমরা অর্ধেক কথা শুনবে আর অর্ধেকটা শুনবে না। সে কথাগুলো যতই তোমার কানের ভেতর দিয়ে যাক না কেন, হ্যাঁ। কিন্তু তোমাদের মনোযোগ তো অন্য কোথাও, তো তোমরা সেটা কিছুতেই কোনোভাবেই শুনবে না। একদম একদম। এরকমও হয়ে থাকে। স্যার, আপনি একটা প্রশ্ন করেছিলেন যে জেনারেশন এক্স আর জেনারেশন জি এর মধ্যে যে গ্যাপ আছে সেটা কেন আছে। আমার মনে হয় এই গ্যাপটা এই কারণে আছে যে মানুষ মানুষের সঙ্গে কথা বলা ভুলে গেছে। এই জেনারেশন জি ওরা বেশি কমিউনিকেট মানুষের সঙ্গে করে না, মেশিনের সঙ্গে করে। সেই কারণেই এই গ্যাপটা বেড়ে চলেছে। এই গ্যাপটা বেড়েই তাই চলেছে। মানুষ যদি মানুষের সঙ্গে কমিউনিকেট করে, মেশিনের সঙ্গে কম করে, তাহলে একটা ব্রিজ তৈরি হবে। একটা দারুণ কথা বলেছেন আপনি ডক্টর বক্সি। এই কথাটায় তোমরা কতজন একমত আর কতজন নও বলো? আরে বাপরে, একমত তো তোমরা সবাই বলছো, কিন্তু 6 ঘন্টা ওই মেশিনের সঙ্গে কথা বলো, তাকে ভালোবাসো তোমরা, তাই না? স্যার, যেমন আপনি আমাদের জিজ্ঞেস করছেন, সুযোগ দিচ্ছেন আমাদের কথা বলার, এরকম ভাবে প্রত্যেকটা বাড়িতে সুযোগ দেওয়া হয় না কথা বলার। যদি আমরা কিছু বলার চেষ্টা করি, না আমি এটা করতে চাই না, এটা ভুল হচ্ছে, তাহলে ওনারা বলেন যে তুমি এখনো ছোট আছো, তুমি বুঝবে না। আমাদের অভিজ্ঞতা অনেক বেশি, আমরা ঠিক জানি। কিন্তু আমি ওনাদের এটা বলতে চাই যে আপনারা অনেক বেশি দেখেছেন, আমরাও সেগুলো দেখতে চাই, অভিজ্ঞতা বাড়াতে চাই। আপনারা আগেই আটকে দেবেন তাহলে আমাদের অভিজ্ঞতা কি করে হবে? এই কথাটা আমি বিশেষ করে আমার সেই সব বন্ধুদের যারা নিজের বাড়িতে বসে ওই অনুষ্ঠানটা দেখছেন, এটা আপনাদের জন্য জানাটা খুবই জরুরি, খুব ইম্পর্ট্যান্ট, যে আপনারা নিজেদের বাচ্চাদেরকে, বাড়ির ছোট সদস্যদের শুধুমাত্র এই কারণেই চুপ করিয়ে দেবেন না যে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা ইয়াং, তারা কিছু জানে না, আর আপনি অনেক কিছু জানেন। আমি আপনাদের সত্যি এটা বলতে চাই, আমি এই সাচ শোটা করতে গিয়ে যত ইউথের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাদেরকে জানি তারা আমাদের থেকে অনেকটাই বেশি জানে, তাদের কাছে অনেক বেশি ইনফরমেশন আছে। যদি তাদের কথা ভালো করে শোনেন, তাদের কথা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার সাথে তাদের যে গ্যাপ তৈরি হয়ে রয়েছে সেটা দূর হয়ে যাবে। হ্যাঁ স্যার, মানুষ যদি মানুষের সঙ্গে কমিউনিকেট করা শুরু করে দেয়, আর আজকাল আমরা যে কোনো সমস্যার জন্য এআই এর কাছে যাই, এআইকে জিজ্ঞেস করি, বড়দের কাছে না গিয়ে, না জিজ্ঞেস করে। তাই আমার এটা মনে হয় যে কোথাও না কোথাও এই সমস্যাটা তৈরি হয়েছে এআইকে জিজ্ঞেস করার কারণ হলো, যখনই আমরা কোনো বড়কে, কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে প্রশ্ন জিজ্ঞেস করি, যখন তিনি আমাদেরকে বোঝাতে আসেন এবং আমাদের মধ্যে কোনো প্রশ্ন জাগে, আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের এই বলে চুপ করিয়ে দেওয়া হয় যে তুমি ভীষণ অবাধ্য, এই প্রশ্ন তোমার জিজ্ঞেস করা উচিত নয়। ব্যাপারটা তো এরকম নয়, এটা সবাই হয় কিন্তু স্যার। এরকম না, এরকম স্যার, করে সবাই না। হয়তো করে না, আমি মানছি, কিন্তু বেশিরভাগই এটা শেখানো হয় যে বড়দের প্রশ্ন করা উচিত নয়, কারণ আমরা বাধ্য নই, বড়রা ভুল হন না। তাই আমরা যখন এআই এর কাছে কিছু জিজ্ঞেস করি তখন হ্যাঁ, সঠিক হতেই পারেন, কিন্তু ওনাদেরকে তো তোমার প্রশ্নের উত্তরটা দিতে হবে, সেটা জানতে হবে। স্যার সেটাই বলতে চাইছি যে সেজন্যই আজকালকার বাচ্চারা এআই এর কাছে পৌঁছচ্ছে, কারণ আমাদের বেড়ে ওঠার মধ্যে, মানে আমাদেরকে যেভাবে বড় করা হয়েছে, সেখানেই এটা শেখানো হয় যে বড়দেরকে কখনো প্রশ্ন করা উচিত নয়। এখানে ছোট একটা কথা আমি বলতে চাইবো, এআই এর ব্যাপারে তুমি কথা বললে যখন, এখানে এআই আসলে কি? এআই তো তোমরা আর আমরা মিলে যা কিছু ফিড করে দিয়েছি ইন্টারনেটে, সেটা পড়েই তোমাকে আবার ইনফরমেশনটা দিচ্ছে, ওর নিজস্ব কোনো ভাবনা চিন্তা নেই। তাই সেই কারণেই ও আসলে 10, 20, 25, 50 হাজার জায়গা থেকে জেনে নিয়ে তোমাকে ইনফরমেশনটা দিচ্ছে। স্যার, বলো। আমার মনে হয় এই গ্যাপটা এই জন্য আসছে, আজকালকার বাচ্চারা যত বেশি এডুকেটেড হচ্ছে, ওদের মধ্যে একটা যুক্তিবাদী চিন্তা বেড়ে উঠছে। যখন বড়রা আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, অলরেডি আপনার মধ্যে সেই চিন্তাধারাটা আছে। হতে পারে আপনি তার সঙ্গে সহমত বা সহমত নন, সেখানে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন হয়, তাহলে বড়দেরও একটু ঝুঁকতে হবে, একটু ছোটদেরও বাড়তে হবে। নত হওয়া বা এগোনোর ব্যাপার নয় এটা। আচ্ছা। অনেক সময় এরকম হয় যে, যেমন আমি, আমার নাতি নাতনিরা আছে, আমি ওদের কথা শুনি, নিজেদের মধ্যে আলোচনা করি, বরং আমি অনেক সময় একটু পিছিয়ে আসি।
কারণ আমি যখন ওদের কথা মন দিয়ে শুনি তখন এটা বুঝতে পারি যে ওরা অনেকটাই বেশি জানে। আমার তখন মনে হয় না যে আমি ওদের নতুন কিছু ইনফরমেশন দিতে পারবো, নতুন কিছু বলতে পারবো, তাই আমি চুপ করে শুনতে থাকি। তখন ওদের আবার এটাও মনে হতে পারে যে আমার দাদু আমার সঙ্গে কথা বলছে না। তো দুরকম বিষয়ই আছে, কিন্তু তুমি খুব ভালো বলেছো। একজন জেন জি হিসেবে আমাদের মন কিউরিওসিটি দিয়ে ড্রিভেন হয়, কিন্তু জেন এক্সের ক্ষেত্রে চিন্তাভাবনা নিয়ন্ত্রিত হয় এক্সপিরিয়েন্স এবং হিস্ট্রি দিয়ে। এটাই হলো ব্যাপার। দ্বিতীয় কথা যেটা আমি অ্যাড করতে চাইবো সেটা হলো, আমি মানছি এই কনফ্লিক্ট আসতেই পারে, তাই আমাদের কনসিয়াসনেস বা চেতনা বেশি ব্যবহার করা উচিত, আমাদের এক্সপিরিয়েন্স এবং জাজমেন্ট নয়। কারণ চেঞ্জের প্রত্যেকটা ট্র্যাজেক্টরি আলাদা, মানুষ থেকে মানুষে ভ্যারি করে, প্রত্যেকের ফিউচার আলাদা হবে। আর স্যার লাস্ট পয়েন্ট যেটা আপনি বলছিলেন, যদি এআই এর কথা বলি আমরা, তাহলে আমরা মেশিনের উপর কেন বেশি ভরসা করি? আমি বলতে পারি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, এআই আমাকে জাজ করে না, এআই আমার কথা শোনে, এআই আমার কথার উত্তরও দেয়, আর এটাও বলে যদি ওর কোনো প্রবলেমের উত্তর জানা না থাকে। আমাদের যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে, তাহলে এআই আমাদের এটা বলে না যে ওইসব সুপার ন্যাচারাল জিনিস যেগুলো এক্সিস্ট করে, যে ভাই তুমি এসবের নাম নিও না, এটা রাত্রে চলে আসবে, ভূত চলে আসবে, এসবের তো কোনো মানে হয় না। সেই জন্যই আমার এআই এর সঙ্গে অনেক সেফ কনভারসেশন হয়। এটাই হলো ব্যাপার। আসল কথা হলো মেশিন তোমার এগেনস্টে কোনো রকম জাজমেন্ট পাস করে না। স্যার আমি এটাই বলবো, যেমন এই একটু আগে কথা হচ্ছিল, এই দুটো জেনারেশনের মধ্যে না এক্সপোজারের বড্ড অভাব রয়েছে। আমরা একে অপরের সঙ্গে কথা তো বলছি, আমরা বুঝতেও পারছি যে সমস্যাটা আসলে কি, এই প্রবলেমগুলো রয়েছে, এগুলোকে সলভ করতে হবে। যেমন একজন সাইকোলজিস্ট বলেছিলেন, এনভায়রনমেন্ট একটা বড় পার্ট প্লে করে একটা মানুষকে শেপ দেওয়ার ক্ষেত্রে। কারণ আমরা যখন জানি, আমাদের নিজেদের গিয়ে খুব হাম্বল হয়ে তাদের সঙ্গে কথা বলা উচিত, আমরা বুঝতে পারছি তাই। দুই তরফ থেকে হাত এগিয়ে আসলেই তালি বাজবে। এখনো পর্যন্ত যা যা কথাবার্তা আমরা বললাম, সেখানে কোথাও না কোথাও যে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশনের যে ইনফ্লুয়েন্স, তার একটা বড় ভূমিকা রয়েছে এই গ্যাপটা তৈরি করার পেছনে। আর যে সমস্ত বাবা মায়েরা বা বড়রা বা যে সমস্ত বয়স্ক মানুষ যাদের ট্রেডিশনাল বলে থাকি, বা তাদেরকে আমরা বলে থাকি যে খুবই পুরনো ভাবনা চিন্তার মানুষ, এই ধরনের তকমা আমরাই দিয়ে থাকি। অনেক সময় আমরাও জাজমেন্ট পাস করে ফেলি। তো হয়তো হতে পারে ওই বিষয়গুলো ওনারা বুঝতে পারেননি, বা আজকের এই ডিজিটালাইজড ওয়ার্ল্ডের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। কিন্তু এরকম অনেক মানুষকে আমি দেখেছি যারা জেন এক্সের, তারাও আজ ডিজিটালাইজেশনে ঢুকে পড়ছেন, বোঝার চেষ্টা করছেন, অনেক কিছু জানছেন, তারাও বেশ অনেক কিছুই জানেন। আর যে সমস্ত জায়গায় তারা এগুলো জানার চেষ্টা করছেন, সেখানে এই গ্যাপটা অনেকটাই কম মনে হচ্ছে। বড়রা ঐতিহ্যকে আঁকড়ে থাকে, আর ইউথ সব কিছুকে বদলাতে চায়। তোমরা সবসময়তেই নতুন কিছু চাও, অভিনব কিছু করতে চাও সবসময়। আর এই দুজনের মধ্যে যে টেনশন, এর ফলেই কালচারাল লসের রিস্ক তৈরি হয়। আর এই সাংস্কৃতিক ক্ষতি কারোর জন্যই উপকারী নয়, সমাজের জন্য তো নয়, সমাজের জন্য ক্ষতিকারক এটা, কোনো বাচ্চার জন্য বা বড়োর জন্য বা যে কারোর জন্য। এর ফলেই কিন্তু সমাজে বিভিন্ন ভাগ তৈরি হয়ে যায়। কিন্তু এর আগে আমি দেখতে পেয়েছি যে একটা নতুন ওয়ার্ড আমিও শিখেছি, ভজন ক্লাবিং। এখানে ট্র্যাডিশন আর মডার্ন দুটোরই খুব ভালো মেলবন্ধন দেখেছি আমি। তোমরা ভজন সন্ধ্যায় বা কীর্তনে এই সমস্ত জায়গায় দাদু অ্যারেঞ্জ করেছে বলে যাওনি, সেখানে যাওয়া যাবে না। কারণ সেখানে এক মনে চুপ করে বসে চোখ বুজে ভজন শুনতে হবে, সেটা তো আমাদের ভালো লাগে না। তো এটা একটা খুব ভালো কনসেপ্ট, যেই এটা বের করে থাকুক আমি তাকে অবশ্যই সাধুবাদ দিতে চাইব, যে সবাই ভজনটা করুন, ভজন শুনুন, কিন্তু নিজের মতো করে। যদি ডান্স করতে ভালো লাগে ভজন শুনে, তাহলে করুন, সেই মিউজিকেরও আনন্দ নিন, আপনারা ভজনেরও আনন্দ নিন। তো এটা একটা খুব ভালো একটা বিষয় যেটা দেখতে পেলাম। আর আমার মনে হয় যে জেন জি যে কোনো কাজই শুরু করুক না কেন, সেটাকে একটু মডার্নাইজ করে, মানে যেভাবে তাদের নিজেদের করতে ভালো লাগে সেভাবেই করে। আর সেভাবেই আমাদের পরিবেশকেও ভালো করে তুলেছ তোমরা, আর এনজয় করো, খুব ভালো কথা। ঠিক এইভাবেই আমার মনে হয় অনেক ধরনের ট্র্যাডিশনাল ব্যাপার, সেগুলোকে মডার্ন ওয়েতে করা যেতে পারে। আমি এবার মঞ্চে ডেকে নেব ডক্টর শিবদর্শন মল্লিকজিকে।
উনি একজন ডক্টর, পিএইচডি ইন কেমিক্যাল কেমিস্ট্রি। ইনি কংক্রিটের নাম বদলে দিয়ে সেটাকে উনি গোক্রিট করে দিয়েছেন। তো ওনার কাছ থেকে শুনবো যে বিষয়টা কি। প্লিজ ওয়েলকাম ডক্টর মল্লিক। স্বাগত জানাই আপনাকে। আসুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একটু বলবেন এই ছাত্রদের যে আপনি কিভাবে এই মডার্ন বিষয়টাকে ট্র্যাডিশনের সাথে একসাথে জুড়ে দিলেন। এতক্ষণ ধরে আমরা এখানে একটা জিনিস নিয়ে খুব আলোচনা শুনছি, মডার্নিটি। এই শব্দটা আমার সামনেও বহুবার এসেছে, আর আমি এই শব্দটাকে খুব ভালো করে বুঝেছি। প্রগতি, বিজ্ঞান, বিকাশ, মডার্নিটি, এগুলো মোটামুটি একই কয়েনের শুধু এপিঠ আর ওপিঠ। আর এই জিনিসগুলো আসলে কি? মার্কেটিং। এই সবগুলো তাহলে কি? মার্কেটিং। যদি বিগত 20 বছর ধরে, মোটামুটি 20 বছর তো হবেই, কিংবা তার একটু বেশিও হতে পারে, 1990-এর কথা বলি। 1990 সালে যখন আমি দিল্লি আসতাম রোটাক থেকে, আমি একটা সাদা জামা পরেই আসতাম, আর সন্ধে অবধি দিল্লিতে থাকলে সেই জামার রং কি হয়ে যেত? কালো। আর আজকের সন কত? 2026। একিউআই এখন কত? তাহলে কি মডার্ন হলো? আমরা কি বাতাসকে শুদ্ধ করতে পেরেছি? মডার্ন আবার কি? মডার্ন আর আধুনিক তাহলে কি? মডার্ন বা আধুনিক হলো সেটা যেটা এখন আছে। আমি আর আপনি এখন কথা বলছি, অর্থাৎ এটা আধুনিক। কিছুক্ষণ পর এই মুহূর্তটাও পুরনো হয়ে যাবে। তার মানে এগুলো সব মার্কেটিংয়ের টুলস। যেমন ধরুন, আমি এখন কুর্তা পায়জামা পরে বসে আছি, তাহলে আমি এখন কি? ট্র্যাডিশনাল। আর এখন যদি 5,000 বা 10,000 দিয়ে আমি কোনো একটা ভালো কোম্পানির জিন্স কিনে নিই, তাহলে আমি কি হয়ে যাব? মডার্ন। কেন হব মডার্ন? কেন তাদের টাকা দেব? তার থেকে কি এটা ভালো নয় যে আমি আমার গ্রামের যে দর্জি আছে তার কাছে আমার জামা কাপড় নিয়ে যাব, আর ডিজাইনার, সেলফ টেলার্ড, ও একদম মাপ নিয়ে নেবে আমার এখান থেকে এখানে, এখান থেকে এখানে এতটা, এখান থেকে। বলুন না, তার বানানো জামা কাপড় আমি কেন পরবো না? ফ্যাক্টরিতে তৈরি জিন্সের দাম 20,000, 25,000, 30,000। আমি আদৌ জানি না সেই কাপড়টা কেমন, কিভাবে বানিয়েছে, তাতে কি ধরনের কেমিক্যাল দিয়েছে, কিন্তু সেগুলো পড়ছি আমি। অথচ আমার গ্রামে তৈরি জিনিসটার কথা আমি জানি। সেই তুলোটা কে চাষ করেছে, সেই তুলোটা জিএম নাকি নন জিএম। জিএম শব্দটা শুনেছেন তো আগে? জেনেটিক্যালি মডিফাইড। টেনে যদি বড় করতে হয় তাহলে কি দিতে হবে? এর মধ্যে মাকড়সার জিন দিয়ে দাও। কখনই কি উদ্ভিদের এবং প্রাণীদের মিলন হয়েছে বলে শুনেছেন? আমাদের এই পৃথিবীতে প্রাণী জগৎ একেবারে অন্যরকম, আর উদ্ভিদ প্রজাতি একেবারেই আলাদা। এখন এটাকে যদি মডেলিটি বলা হয় তাহলে তো আমি মানব না। এটা তো আসলে কয়েকটা কোম্পানির নিজস্ব প্রচার, নিজেদের ব্যবসা করার একটা পদ্ধতি, যেটা নিজেদের সুবিধার জন্য তারা করছেন। আচ্ছা ডক্টর মল্লিক, এই কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা যে সময় বাস করছি আর কমিউনিকেশনের সুরগুলো এত বেড়ে গেছে যে অনেক সময় একটা মিথ্যেকেও যদি আমরা বারবার বলি আর উঁচু গলায় বলি, সেটাকেও আজকের সময় সত্যি বলে মেনে নেওয়া হয়। যদি আপনি বলেন যে আপনি যেভাবে কংক্রিটের জায়গায় আপনি গোক্রিট বানালেন, সেই পুরো গল্পটা একটু ছোট করে যদি এটাই হলো বলেন, modern, আর তাহলে এটাই- ছাত্রছাত্রীরা কিছু শিখতেও পারবে, এনজয়ও করবে। আমি যদি কনক্রিটের কথা বলি, তাহলে আমরা সবাই জানি যে আজ আমাদের এই পৃথিবী যে ধ্বংসের পথে যাচ্ছে তার প্রধান কারণ হলো নিঃসন্দেহে কার্বন এমিশনের জন্যই পৃথিবী ধ্বংস হবে। যখন আমি ক্লাস 6 বা 7-এ ছিলাম তখনই বিজ্ঞানের বইয়ে আমরা এই কথাগুলো পড়েছি। এগুলো একদিন শেষও হয়ে যাবে, এদের বিকল্প আমাদের খুঁজতে হবে, আর এটাই গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচেয়ে বড় কারণ। তখন না হয় আমি ক্লাস 6-7-এ ছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি আর আপনি এই নিয়ে কথা বলছি, তাহলে এই যে শেষ 3টে বছর, 2024, 2025 আর 2026, যবে থেকে আমরা পৃথিবীর তাপমাত্রা মাপা শুরু করেছি, এই 3টে বছর হলো তাদের মধ্যে সবচেয়ে গরম 3 বছর। এই যে বলে না 1.5 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেলেও পৃথিবী একেবারে ওলটপালট হয়ে যাবে, পৃথিবীর আবহাওয়া একেবারে বদলে যাবে, এই 3 বছরে কিন্তু তাই হয়েছে। যখন আমরা জানি যে কারণ এইটাই, তখন বাঁচার রাস্তাও আমাদেরই খুঁজতে হবে। বিজ্ঞান আসলে কি? বিজ্ঞান হলো সেই বিশেষ জ্ঞান যা আমার আজকের সমস্যাকে দূর করতে পারে। বিজ্ঞানের অর্থ কিন্তু শুধু কম্পিউটার নয়, বিজ্ঞানের অর্থ এআইও নয়। যেদিন আমি জানতে পারলাম যে সবচেয়ে বেশি কার্বন এমিশন এই সিমেন্ট, কনক্রিট, লোহা এর থেকেই হয়, আমরা যদি
1 টন সিমেন্ট বানাই তখন আমরা 3 টন কার্বন পুড়িয়ে ফেলছি। 3 টন কার্বনের কাজ কি? 3 টন কার্বন 7.5 টন অক্সিজেনকে নিয়ে সেটাকেও শেষ করে ফেলছে কার্বন ডাই অক্সাইড বানিয়ে। ডক্টর মলিক বলছিলেন যে 1 টন সিমেন্ট তৈরি করতে প্রায় 3 টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে থাকে, আর সেই 3 টন কার্বন ডাই অক্সাইড অ্যানাদার 8 টন অক্সিজেন যেটা আমাদের প্রয়োজন সেটাকেও শেষ করে দেয়। হ্যাঁ, আজ যখন আমি আর আপনি সামনাসামনি কথা বলছি 1881 থেকে 2026 কত বছর হলো? মোটামুটি 145 থেকে 46 বছর। এই 146 বছরে আমরা 200 ppm কে 450 ppm বানিয়ে ফেলেছি, আর প্রতি বছর এই ppm কিন্তু বেড়ে চলেছে। 3 ppm 4 ppm কার্বন ডাই অক্সাইড বাড়ছে, আর 3 ppm 4 ppm করে অক্সিজেন কমে যাচ্ছে। কখনো ভুলেও ভাববেন না যে অক্সিজেন একেবারে অফুরন্ত, এরও একটা নির্দিষ্ট মাত্রা আছে। আমরা যেই গ্যালনকে গ্যালন তেল বানাচ্ছি তার থেকে টনকে টন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইডকে আমাদের যে এক্সিস্টিং জঙ্গল আছে, আমাদের কাছে যে এক্সিস্টিং ভেজিটেশন আছে, বন আছে, জঙ্গল আছে, তারা কিন্তু পুরোটা নিতে পারছে না। তাহলে সেটা কে নিচ্ছে? নিচ্ছে হলো গিয়ে সমুদ্র। আর সমুদ্রের ভিতরে তাহলে কি হচ্ছে? H2O plus CO2 is equal to H2CO3, কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। অর্থাৎ কিনা আমরা সমুদ্রের জলকেও অম্ল করে দিচ্ছি, আর আমাদের এই কুকুরদের জন্যই এটা সমুদ্রের এই জল বিষয়ে তোমরা হয়তো পড়ে থাকবে, আমিও পড়েছিলাম যে সমুদ্রের মধ্যে অ্যাসিডাইজেশন যেটা সেই পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। আর তার কিন্তু এর কারণ হলো সলিউশনটা এটাই। কি? এর সলিউশন হলো একটাই, যেটা আমি বললাম গোক্রিট। যে কথাটা আমি বলছিলাম, আমাদেরকে এখন কি করতে হবে? এই যে প্রাণী জগৎ যে সকল কাজ করতো তা ফিরিয়ে দিতে হবে। আজ আমরাই তো পৃথিবীকে নির্জীব করে দিচ্ছি। ইনি যে কংক্রিট, মানে যেটা দিয়ে আমরা বিল্ডিং তৈরি করি, যে কংক্রিট দিয়ে ইট বালি পাথর এই সমস্ত দিয়ে সবকিছু করে যেটা বানাই, তোমরা সবাই জানো, তার পরিবর্তে গরুর গোবর, মাটি এবং এর সাথে আরো কিছু জিনিস মিশিয়ে এমন একটা প্লাস্টার বানিয়েছেন, সেটা যদি কেউ নিজের বাড়িতে ব্যবহার করে তাহলে শীতের সময় সেই ঘর ভেতর থেকে গরম থাকবে, আর গরমের সময় ঘরের ভেতরটা ঠান্ডা থাকবে, আর পরিবেশের ভেতরে কোনো কিছুরই ক্ষতি করবে না। আর যদি আপনার এই ঘরে বা আপনার বাড়িতে এমন প্লাস্টার থাকে যা বাতাসকে শুদ্ধ করতে পারে, যা সুগন্ধ ছড়াবে, সেটাই তো মডার্ন, তাই না? সেটাকে তাকে মডার্ন modern বলা বলে উচিত মানবে নাকি ট্র্যাডিশনাল বলে মানবে? প্রশ্ন এটাই। কিন্তু এক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছি সেটা তাহলে কি? গোবর। কি লাগিয়েছি? ট্র্যাডিশনাল জিনিস ব্যবহার গোবর। করেছেন, গোবর। এই যে আমার মাথাটা দেখছেন, এটা শুধু গোবর আর ভুসিতে ভরা। এ বহু আগে থেকেই ছিল, কিন্তু আমাদের বাড়িতে জায়গা পায়নি। আমাদের মূল সমস্যাটা কি জানেন তো? যে কোনো একটা নতুন আবিষ্কার হলেই আমরা একেবারে অতীতে পৌঁছে যাই। মিসাইল তো ভারতবর্ষ আগে থেকেই ছিল। ইন্টারনেটও আগে ছিল। সেই যে সঞ্জয় দেখে সব বলেছিল, মানে আগেও ছিল, যা বলবেন সব আগে থেকে ছিল। আরে না হয় তখন ছিল, কিন্তু আজ কি সেটা আছে? আপনার বাড়িতে সেটা আছে? এই যেখানে এত মানুষ বসে আছেন, তাদের আগে কি ছিল আমি জানি না। সেগুলো সব ট্র্যাডিশন। মডার্ন হলো যা আজ আছে। এইসব জিনিস তো অনেক আগে থেকেই হচ্ছে। এই যেমন আমার বাড়ি বিহারে, তা আমাদের গ্রামে, মানে আমার ঠাকুমার গ্রামে সেই একই রকম বাড়ি যেরকম আপনি একদম বললেন, ঠিক বলেছেন। সেই বাড়ি তো বহুদিন আগে থেকেই আছে। একদম আর ঠিক। কিন্তু সমস্যা এটাই যে আপনি যেমন বললেন গোবর আর মাটি দিয়ে ওগুলো তৈরি হয়, সেই বাড়ি যদি খুব মুষলধারে বৃষ্টি হয়, ঝড় আসে, তাহলে কি ওই বাড়ি বাঁচবে? সেটাই আমাদের করতে হবে। যদি আমাদের পুরনো কোনো জিনিসে, মানে ট্র্যাডিশনে কোনো কিছু খামতি থাকে, সেই খামতিটাকে পূরণ করাই হলো আসলে বিজ্ঞান। প্রাকৃতিক বাড়ি আসলে কি? প্রাকৃতিক বাড়ি হলো এমন একটা বাড়ি যা তার 10 কিলোমিটার এরিয়ার মধ্যে থেকেই 90% সামগ্রী পেয়ে যাবে, আর তা দিয়েই তৈরি হবে। বাড়ি বানানো কত বড় একটা বিজনেস। এই যে বিল্ডিং বানানো কত বড় বিজনেস, অনেক বড় বিজনেস। অনেক বড় বিজনেস। আমি জানতে পারলাম যে মাটির বাড়ি ঠান্ডা আর গরম দুটোকেই আটকায়, বাতাসকে শুদ্ধ রাখে, শরীর স্বাস্থ্য ভালো রাখে। তার মধ্যে আমি কি করলাম? সিমেন্টের বাড়িতে চলে গেলাম। যখন আমি সেই সিমেন্টের, টাইলসের, পাথর দিয়ে বানানো বাড়িটায় গেলাম, দেখলাম সাফোকেশন হচ্ছে। এখানে গরম পড়া মাত্রই আমাকে এসি চালিয়ে দিতে হচ্ছে, আর সেই এসি চালাতে আমাকে ইলেকট্রিকের বিল ভরতে হচ্ছে। আর এই যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটাও কার্বন থেকেই, আর সেটা আমাদের পৃথিবীর জন্য, আমাদের আবহাওয়ার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ঠিক নয়। তো আমি সেটার একটা রাস্তা খুঁজে বের করলাম। আমি কি করলাম? যেখানে 52 ডিগ্রি তাপমাত্রা হয়, যেমন ধরুন রাজস্থান বা হরিয়ানা, সেখানে আমরা এসি ছাড়া কি করে থাকবো? সেইটা নিয়ে আমি ভাবলাম, আর সেই উপায় আমি কোত্থেকে বের করলাম? পুরনো জিনিস থেকেই খুঁজে পেলাম। আমার দাদু ঠাকুরদা যা করতেন তার থেকেই পেলাম। তাহলে সেই সমস্ত জিনিস যা পুরনো অথচ ভালো, সেগুলো ত্যাগ করাকে মডার্নিটি বলে না। পুরনো সেসব জিনিস যেগুলো ট্র্যাডিশনাল, যা সনাতন, চিরস্থায়ী, যা সাস্টেনেবল, সেই সমস্ত জিনিসগুলোকে যদি পরিত্যাগ করি, সেটা অন্যায়। আমরা যখন জানি যে মাটির তৈরি বাড়ি ভালো হয়, তাহলে আমাদের উচিত সেই মাটির বাড়ির দিকে আবার শিফট হওয়া।
যখন আমি ইংল্যান্ডে গেলাম, অন্যান্য আরো দেশে, বিশেষ করে ইংল্যান্ডের গ্রামগঞ্জে গেলাম, তো সেখানে গিয়ে আমি কি দেখতে পেলাম যে সেখানকার লোকেরা থ্যাচ রুফে থাকে। আর সেই লোকগুলো কারা? যারা পৃথিবীর সব থেকে ধনী। আর থ্যাচ রুফ জিনিসটা কি? থ্যাচ রুফ হলো সেই ছাদ যা আমরা বাঁশের কাঠামোয় খড়ের ছাউনি দিয়ে বানাতাম। ওরা সেই ছাউনিটাকেই, সেই খড়ের আঁটিগুলো এমনভাবে টাইট করে সুন্দরভাবে বাঁধতে শিখেছে, যেগুলো দেখতেও খুবই অসাধারণ লাগে। যেভাবে তোমরা কীর্তন সন্ধ্যাকে ভজন ক্লাবে কনভার্ট করে দিয়েছো, সেভাবেই এই জিনিসটাকেও, এই ট্রেডিশনকেও, খড়ের চালকেও তোমরা মডার্ন ওয়েতে নতুন করে বানাতে পারো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে মল্লিক সাহেবকে জিজ্ঞেস করো। থ্যাংক ইউ ডক্টর মালিক আপনার কন্ট্রিবিউশনের জন্য, যে আপনি এই ধরনের জিনিস ডিসকভার করেছেন। কিন্তু আমরা কি এটাকে ইউজ করতে পারবো? কি যেন বলেন আপনি? Go-Crate. গোক্রিট দিয়ে কি তৈরি করা যাবে? বড় স্কাইস্ক্রেপার টাইপের কিছু? হ্যাঁ, নিশ্চিন্তে। আপনি যদি তা দিয়ে বহুতলও বানাতে চান, অবশ্যই বানাতে পারেন। তাছাড়াও আমি আপনাকে এটাও জিজ্ঞেস করতে চাই যে এটার পেছনে ট্র্যাডিশনাল আইডিয়াকে থ্যাঙ্কস বলবেন, মানে গোক্রিট তৈরি করার যে পদ্ধতি, নাকি আপনি থ্যাংক ইউ বলবেন সেই মডার্ন কোয়েশ্চেনকে যেটা আপনাকে বাধ্য করেছে এই নতুন টেকনোলজিটা আবিষ্কার করতে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এইসব ভাবনা মাথায় কখন আসে? আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গেলেন, গিয়ে বললেন যে 2070 সালের মধ্যে আমাদের দেশকে নেট জিরো কার্বন করে তুলবেন। উনি কি করলেন? একটা ডেডলাইন সেট করলেন, 2070। এই 2070 সালের পরে ভারত আর কার্বন এমিশন করবে না। তাহলে তো আমাদের আজ থেকেই কাজ করতে শুরু করতে হবে। সমস্ত চিন্তা ভাবনা তো এখন থেকেই করতে হবে যে 2070-এর মধ্যে যত বিল্ডিং সব এইভাবেই তৈরি হবে, যা হবে কার্বন নেগেটিভ। বিল্ডিং কিন্তু 3 প্রকার। এক প্রকারের বিল্ডিং হলো যা কার্বন এমিশন করে তৈরি হচ্ছে, দ্বিতীয় প্রকার হলো যা কার্বন নিউট্রাল, আর আমরা কার্বন নেগেটিভ তৈরি করব। যে দূষণ আমরা অলরেডি করে ফেলেছি, যে কার্বন ডাই অক্সাইড বাতাসে আছে, সেটা কমানো তো আমাদেরই কর্তব্য। আমরা সবাই যখন সেটাকে বাড়িয়েছি, আমাদের সবাইকেই সেটা কমাতে হবে। আর আমাদের এই যে গোক্রিট, সেটা কার্বন নেগেটিভ। যেমন আপনি একটু আগে আপনার কথায় বলছিলেন যে মানুষের আবারও সেই সব জিনিসে ফিরে যাওয়া উচিত যেগুলো সেই জীবেদের কাজ ছিল। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি, একজন কৃষক জমিতে লাঙল দেওয়ার জন্য ট্র্যাক্টর ইউজ করছে, কাল্টিভেটর ইউজ করছে। আগেকার সময় বলদ আর ঘোড়ার ব্যবহার করা হতো। তাই আমি বলতে চাইছি যে আজকের সময় দাঁড়িয়ে একটা মানুষের জন্য গাড়ি কেনাটা সব থেকে বেশি সহজ, একটা ঘোড়া পালন করার থেকে তো সহজই। তাই আমরা শিফট করে ওই দিকে কি করে যেতে পারি? কারণ আমরা একটা সমস্যার সমাধান করার একটা জন্য সহজ উপায়, মানে সুবিধের কথা তুমি বলেছো, মেশিন আমাদের কাজ সহজ করে দেয়। আপনি দেখুন, উত্তর দিন। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা সত্যিই খুব ভালো। এখানে রোল এসে যায় সাবসিডির। যখন আমি গরু দিয়ে লাঙল দিতাম, আমি আমার ছোটবেলায় গরু দিয়ে হাল চালিয়েছি, আমি গরুর গাড়িও চালিয়েছি, তখন সেই সময় আমার মানসিক শান্তি আর আমার আর্থিক পরিস্থিতি অনেক ভালো ছিল। আমার ঠাকুমার গলায় এত বড় হার ছিল, আমার ঠাকুমার বিরাট সোনার নাকছাবি ছিল, এত বড় টিকলি ছিল, কোমরের উপর বন্ধন ছিল, আর পায়ে যে বালাগুলো পরতেন সেগুলোর উপর এত মোটা মোটা। তারপরে কেউ আমাকে ট্র্যাক্টর দিয়ে দিল। ট্র্যাক্টর নিয়ে আমি কিস্তি দেওয়া শুরু করলাম। যতদিন আমার বাড়িতে গরু ছিল ততদিন আমি আত্মনির্ভর ছিলাম। যতদিন আমার কাছে বলদ ছিল আমি আত্মনির্ভর ছিলাম। আমার গোটা পরিবারের লোকজনের কাছে কাজ ছিল। আজ আমার কাছে গরু নেই, ট্র্যাক্টর আধ ঘন্টার মধ্যে কাজ শেষ করে দেয়। আমি ফোন বের করে খুটুর খুটুর করতে শুরু করলাম, না জানি কি করছি। আজ যদি আমার কাছে সেই গরুটা একদিক থাকতো, থেকে দেখা যায় তো আজ থেকে 30-40 বছর আগে কোনো ভর্তুকি কৃষকদের দেওয়া হতো না। আজকের দিনে অনেক ধরনের ভর্তুকি তাদেরকে দেওয়া হয়। আপনি যে গোক্রিটের উদাহরণটা দিলেন, আচ্ছা যদি এটা এতটাই সার্টিফাইড জিনিস হয়ে থাকে, তাহলে এটার জন্য গভর্নমেন্ট যখন ইনফ্রাস্ট্রাকচার বানায়, মানে তখন তার জন্য ওই মানে টেন্ডার পাস করে, তাহলে আপনিও টেন্ডার এমন জায়গাতে দিন যাতে মানুষে জানতে পারে যে এটা এতটা মজবুত, যেভাবে দেশের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে হাইওয়েজ তৈরি হয়। তাহলে ওর প্রশ্ন এটাই যে আপনার গোক্রিট যদি এত ভালো হয়ে থাকে, তাহলে এর বিস্তার হচ্ছে না কেন? বিস্তারের বীজ কিন্তু চোখে দেখা যায় না। বীজ আমরা যখন রোপণ করি, সেই বীজ কিন্তু কেউ চোখে দেখতে পায় না। তারপর সেটা ধীরে ধীরে চারা গাছ হয়, চারা গাছ থেকে বৃক্ষে পরিণত হয়, তারপর ফল ফুল দেওয়া শুরু করে। বলছি কারণ এখন অবধি আমরা শুধু বীজটুকু রোপণ করেছি, মানুষদের ট্রেনিং দিচ্ছি। আমাদের কাছে মানুষজন আসে বিভিন্ন রাজ্য থেকে, আমরা তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। তারপর এরাই ফিরে গিয়ে তাদের কাজ করবে। একটা প্রেশার গ্রুপ তৈরি হবে যারা গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করবে যে এনভায়রনমেন্টকে ঠিক করো, গোক্রিটকে সামনে আনো। স্টেপ ওয়াইজ হয়। প্রথমে সমস্যাগুলো বুঝতে হবে, তারপর সমস্যা বুঝে আমাদের খুঁজতে হবে আগে আমাদের ঠাকুরদারা কিভাবে এটা করতো, ঠাকুমা কিভাবে করতো। তারপর সেগুলোকে আজকের হিসেবে, আজকে বিজ্ঞান আমাদের যে জ্ঞান প্রদান করছে সেটাকে ওগুলোর মধ্যে ক্লাব করে আমাদের এগোতে হবে। এই বাজার আমাদের অনেক কিছু দিয়েছে। স্বতন্ত্রতা আমাদের কি দিল?
মিলেটস ছিনিয়ে নিয়ে আমাদের হাতে ধান আর গম তুলে দিল। তার আগে আমরা সবাই শুধু মিলেটসই খেতাম, পরে বুঝলাম ভুল করে ফেলেছি। কারণ এই যে ধান, এই গম, এগুলো মোটেও স্বাস্থ্যকর নয়। আর সেই জন্যই আবার আমরা সৃজনমুখী হচ্ছি, মিলেটসকে ফিরিয়ে আনছি। তাই ভুল হয়েই যায়। অর্থাৎ প্রকৃতির সাথে ছেলেখেলা করে যদি কিছু তৈরি হয়, তা সে খারাপই হয় আর খারাপই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মালিক। আজ আমাদের একটা নতুন দিশা দেখানোর চেষ্টা করেছেন, আর এই অনুষ্ঠানের মাধ্যমে এই কথাগুলো বাদ নিকলেগি তো দূর সেই তলক আশাতেই যায়গি। আছি। তো নিশ্চয়ই হবে, দেখা যাক কত দূর যাওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও ধন্যবাদ। তো এই তোমাদের মতামত কি, যে ব্যাপারে ডক্টর মালিক বললেন, সেটা যদি তোমরা লিখতে চাও তাহলে search.org-তে তোমরা নিজেদের মতামত জানাতে পারো, আমাদের লিখতে পারো। আমরা চেষ্টা করব সেগুলো ডক্টর মালিককে পৌঁছে দিতে। কিন্তু আমার তোমাদের সবাইকে, যুব সম্প্রদায়কে আমি অত্যন্ত সাধুবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো। আমাদের ভারতে যে জেন জি আছে, তারা খুবই বুদ্ধিমান এবং খুব মেধাসম্পন্ন, আর ইনোভেশন আমরা এখন প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। সেজন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। তোমরা সবাই আমার কথা শুনলে। আর এখানে এসে আমার খুব ভালো লাগলো, আমি অনেক কিছু শিখতে পারলাম। সেজন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।